বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, পুঁজির বাজারে কিছু অপরিপক্ক সিদ্ধান্তের কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিনিয়োগকারীরা। এখানে অর্থনীতির অন্যতম দুইটা সেক্টর, একটা ব্যাংক, একটা পুঁজির বাজার। এই দুইটা সেক্টরেই ধ্বংস হওয়ার পেছনে বাংলাদেশের সরকারের মাননীয় অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সাহেব এবং বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী সাহেবেরও সাপোর্ট ছিল। আজ থেকে 9 মাস আগে যখন সরকার গঠন করলো এই গণ অভ্যুত্থানের পরে, তারা কিছু অপরিপক্ক সিদ্ধান্ত নিয়েছে। যেমন ধরেন, ব্যাংক, শেয়ার মার্কেট, এগুলো হচ্ছে খুবই সেন্সিটিভ। এগুলোতে একটা ভুল মেসেজ চলে গেলে সেটা পাবলিকের কাছে এমনভাবে পৌঁছে, মনে করেন আমাদের দেশের ভাষায় একটা কথা হচ্ছে, আমরা হচ্ছে হুজুগে বাঙালি। কেউ যদি বলে সিলে কান নিয়ে গেছে, সে নিজের কানটা ধরে দেখবে না, সবাই ওদিকে ছুটবে। সেরকম একটা পরিস্থিতিতে কিন্তু বাংলাদেশের অবস্থান। সেরকম একটা বিষয় হচ্ছে ব্যাংক, শেয়ার মার্কেট। এই যে এস মনসুর বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নেওয়ার পর উনি বলল 7-8-10টা ব্যাংক খুব দেউলিয়া হয়ে যেতে পারে, এগুলোর অবস্থা খুবই খারাপ, এটা সেটা, এই যে কতগুলো মেসেজ বাজারের মধ্যে উনি ছেড়ে দিয়েছে। কিন্তু আলটিমেটলি বাংলাদেশের ব্যাংকগুলোর অবস্থা যে চরমভাবে ক্ষতিগ্রস্ত, খারাপ অবস্থা, এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জনগণ জানে। পূর্ববর্তী সরকার কিন্তু যতই বলার চেষ্টা করেছে ব্যাংকগুলো ভালো আছে বা ব্যাংকগুলো অবস্থান খুবই ভালো, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ জানতো যে ব্যাংকগুলোর তলা খালি। তারপরেও কিন্তু এটার এফেক্ট কিন্তু বাজারে আসেনি। যেই মুহূর্তে এস মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব নেওয়ার পর উনি এই যে আবুল তাবুল সরকারের বিরোধিতা করতে গিয়ে উনি এই কথাগুলো বলেছেন যে পূর্ববর্তী সরকার যে ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছে, ওটা তুলে ধরার জন্য এই কথাগুলো উনি তুলে ধরে আনছেন, যেটার এফেক্ট সাথে সাথে বাজারে পড়ে গেছে। হুলস্থুলভাবে ওই সমস্ত ব্যাংকে যারা ডিপিএস করছে, যারা ফিক্সড ডিপোজিট করছে, যারা এই সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখছে, যারা এফডিআর করছে, বিভিন্নভাবে বিভিন্ন কারণে এরা যারা জমা আমানত রেখেছে, তারা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ছে আমানতগুলো তুলে নেওয়ার জন্য। সাথে সাথে ওই ব্যাংকগুলো সংকটে পড়ে গেছে। এরা দিতে পারতেছে না টাকা, এরা দিতে পারতেছে না, একটা চেককে 50 কিস্তি করে আজকে 9 মাসও এখনো দিতে পারেনি এরা। ইউনিয়ন ব্যাংক, এই যে ব্যাংকগুলোর কথা বলতেছি, এরা টাকা দিতে পারতেছে না। স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এরা কেউ ক্যাশ টাকা দিতে পারতেছে না। তখন এই যে প্রবলেমটা ক্রিয়েট হলো, এটা সম্পূর্ণ অপরিপক্ক কিছু কথা বলে ফেলার কারণে। ওনারা যে অর্থ একটা খুবই সেন্সিটিভ জায়গা, এই জিনিসটাই এই স্পন্সর বুঝেনি। সেটার বলি হয়েছে শেষ পর্যন্ত যে সমস্ত ব্যাংকগুলো খারাপ বলেছিল, দেউলিয়া হওয়ার সম্ভাবনা বলেছিল, এরাই এটার সাফার করছে। শেষ পর্যন্ত এদেরকে টাকা পয়সা দিয়ে কেমন কেমন করে টিকছে। এখন শোনা যাচ্ছে এদেরকে গভর্নমেন্টের আন্ডারে নিয়ে আসবে, একীভূত করে গভর্নমেন্টের আন্ডারে নিয়ে আসবে। একটা লস প্রজেক্টকে এইভাবে করা যায়? একটা লস প্রজেক্ট, অর্থাৎ লস প্রজেক্টকে গভর্নমেন্ট এখন নিজের গাড়ি নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবে।
বেঁচে রাখার চেষ্টা করবে, বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। এই যে কিন্তু এই জিনিসটা করতে হতো না যদি না এই উলট পালট কথাগুলো যদি এস মনসুর না বলতো। সেদিন বলতেছে বাংলাদেশের শেয়ার মার্কেটের বিনিয়োগকারীদের বিনিয়োগের নিরাপত্তা দেখার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের না, বিনিয়োগকারীদের স্বার্থ দেখা বাংলাদেশ ব্যাংকের কাজ না। এবং সে 18টা ব্যাংকে ডিভিডেন্ড দিতে কি করে দিয়েছে, আটকায় দিয়েছে সার্কুলার জারি করে। তাকে সহযোগিতা করছে কে? সালাউদ্দিন আহমেদ। এটা হচ্ছে বাস্তবতা। তারপরে আসেন, সে এটা বলে তো অকাজু কথা বলে চলে গেছে। তারপরে শেয়ার মার্কেটকে কি করছে দেখেন। 9 মাস আগে যারা যখন দায়িত্ব নিয়েছে, রাশেদ মাকসুদ বলছে বিনিয়োগকারী 30 লক্ষ থেকে 50 লক্ষ করা হবে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুঁজি ফেরতের ব্যবস্থা করা হবে। তো দেখেন ওদের বক্তব্য। এবং যখনই ওনারা ক্ষমতায় বসে গেছে, সাথে সাথে সংস্কারের কথা বলে ট্রান্সপোজ গঠন করে কি 2 মাসের কাজ একটা 9 মাসও শেষ করতে পারে না, এখনো 3টা রিপোর্ট জমা দিয়েছে। এখন এটা কি ফলাফল, এটা কেন করতেছে, এগুলো কোনো কিছু ওনারা তুলে ধরতে পারেননি। ব্যর্থতার পরিচয় দিয়েছেন কারা? রাশেদ মাকসুদ, আবু আহমেদরা। এরা কি বলতেছে, বাজার 200-300 পয়েন্টের উপরে বাড়লে আমাদের ভয় লাগে। কে বলতেছে? এই আবু আহমেদ। এটা সাপোর্ট দিচ্ছে কে? রাশেদ মাকসুদ। রাশেদ মাকসুদ যখন বাজার একটু খারাপ, তখন উনি কতগুলো প্রস্তাবনা নিয়ে গেছিল অর্থ মন্ত্রণালয়, এগুলো বাস্তবায়নে শেষ পর্যন্ত এগুলো ধামাচাপা পড়ে গেছে। তাহলে কোনো কিছু ফলাফল বয়ে আনেনি। তারপরে এই সংস্কার করে ফাট করে সিদ্ধান্ত নিল কি, যেগুলো ডিভিডেন্ড দিতে পারতেছে না বা যেগুলো ইনকাম কম, ধুম ধরে চ্যাট ক্যাটাগরিতে পাঠিয়ে দেবো। তারপর কি করলো, দরে প্রতিষ্ঠানগুলোকে ফাইনাল, এরা এমনি মরে যাচ্ছে, ঘুরে দাঁড়াতে পারতেছে না, বঙ্গুর অবস্থা এদেরকে ধরে মরার উপর খাড়ার করে এদেরকে আবার দিছে ফাইন। এখন এরা ফাইন যখন খাইছে, এখন আদালত নিয়ম অনুযায়ী 3 মাস 6 মাস যেভাবে নিয়ম আছে, তারপরে কোর্টে যাবে, এগুলো কোর্টের ফাঁক ফোকরে এগুলো বের হয়ে যাবে। কিন্তু এটার এফেক্ট কিন্তু বাজারে এসে পড়ে গেছে। 1375 কোটি টাকা ফাইন করছে এরা, কোনো অযাচিত কোনো কারণ নেই এখানে। 250 অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। তারপরে মার্চেন্ট ব্যাংকগুলোকে এরা আটকাই দিছে, এত পার্সেন্ট করতে। এই যে চতুর্মুখী সমস্যাগুলো হয়ে গেছে, যেটার প্রভাব শেয়ার মার্কেটে এসে পড়েছে, এগুলো ধারাবাহিকভাবে। এবং সর্বশেষ বিনিয়োগকারীরা কফিন মিছিল, কাফন মিছিল করার পরেও এখন সেদিন আনিসুজ্জামান রাশেদ মাকসুদকে সহ নিয়ে মিটিং করতে যায়, ওখানেও আস্থার চরম সংকট তৈরি হয়ে গেছে, মানুষ বিশ্বাসই করতেছে না। যা হোক, আমাদের বিনিয়োগকারীদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে, মুখের উপর বলে দিয়েছেন আনিসুজ্জামান চৌধুরী সাহেবের, যে রাশেদ মাকসুদের পদত্যাগের জন্য আমরা এখানে এসেছি। এবং এটার কোনো আসলে তেমন উল্লেখযোগ্য কোনো কিছু এখানে পাওয়া যায়নি। বিনিয়োগকারীদের কোনো ফলাফল এখান থেকে আসেনি। এখন দেখা যাক রাশেদ মাকসুদকে এরা পদত্যাগ করায় কিনা, এবং কোন পদক্ষেপগুলো নিতে হবে বিনিয়োগকারীরা কিন্তু বলে দিয়ে আসছে, রিপোর্ট জমা দিয়ে আসছে। যদি সরকারের পক্ষ থেকে আনিসুজ্জামান চৌধুরী, রাশেদ মাকসুদ কোনো কথা না বলে চলে গেছে, আবুল কালাম কিছু কথা বললেও এটা এলোমেলো। এখন সর্বশেষ বাজার থেকে 1,20,000 কোটি টাকার মতো উধাও হয়ে গেছে। সূচক 4,600 পয়েন্টের কাছাকাছি অবস্থান করতেছে। 1800 পয়েন্ট সূচক উধাও হয়ে গেছে। বিনিয়োগকারীরা একেবারে পুঁজি হারিয়ে চরম লেভেলের খারাপ পরিণতিতে পৌঁছে গেছে। এই দায়গুলো সম্পূর্ণ এখন এসে পড়েছে মাননীয় প্রধান উপদেষ্টার উপর, কারণ উনি অদক্ষ লোক ওখানে নিয়োগ করেছে, এবং এটা বিনিয়োগকারীরা বারবার বলার পরও উনি শুনেননি।
শেষমেশ উনি মিটিং করেও কোনো ফলাফল আসেনি, রাশেদ মাকসুদের উপর ভর করেছে বলে। এখন শেষ পর্যন্ত কোনো কিছুতেই যখন আসতেছে না, অংশীজনদের নিয়ে বসছে 9 মাস পরে, যেটা 9 মাস আগে করার কথা ছিল, সেখানেও কোনো ফলাফল আসেনি। সর্বশেষ বিনিয়োগকারীদের সংগঠন থেকে বিনিয়োগকারীদের কয়েকজন প্রতিনিধি দিয়ে বসছে, ওখানে ওনারা যা কথাবার্তা হয়েছে, যা প্রস্তাবনা তুলে ধরেছে, এগুলো জনসমক্ষে এরা বলেনি। তার মানে ওনারা এগুলো মানতে পারতেছে না, যার কারণে উনি সরে আসছে, যার কারণে ওনারা সাংবাদিককে এড়িয়ে চলে গেছে। এখন সর্বশেষ কথা হচ্ছে, এখন পুরো জুন মাস ব্যাপী নাকি ওনারা বাজেটে অনেক কিছু ছাড় দিবে, অনেক কিছু করবে শেয়ার মার্কেটের জন্য, এটা এবং সারা জুন মাস ব্যাপী আলোচনা চলবে, এই ধরনের একটা কথা নাকি ওনারা বলেছে আনিসুজ্জামান চৌধুরী। কিন্তু আমাদের কথা হলো, এগুলো দিয়ে সুরা ভিজবে না যতক্ষণ রাশেদ মাকসুদ আবু আহমেদ থাকবে। আপনারা এই বিনিয়োগকারীদের যে দাবিটা, প্রথম দাবি রাশেদ মাকসুদ আবু আহমেদের, ওইটা আগে পূরণ করেন, দেখবেন যে কিছুটা আস্তে আসছে। তারপর বাকিটা একটা ফান্ড এরিজ করেন, যে সাধারণ বিনিয়োগ আইসিবিকে দিয়েন না, সাধারণ বিনিয়োগকারীদেরকে এবং যারা ইনভেস্টর, যাদের ক্যাপিটাল নাই এখন বিনিয়োগ করতে পারতেছে না, তাদেরকে আপনারা স্বল্প সুদে এটা দেন বিনিয়োগ অনুপাতে। তারপরে বাইব্যাক আইন, আইপিও, বিদেশি বিনিয়োগকারীদেরকে আনা, এইগুলো সব পদক্ষেপগুলো দ্রুত নেন। সরকারি শেয়ারগুলো এবং বড় বড় ভালো ভালো কোম্পানিগুলো আনার ব্যবস্থা করেন। জেট ক্যাটাগরিতে যেগুলো পাঠিয়েছেন ওগুলোর ব্যাপারে চূড়ান্ত একটা সিদ্ধান্ত দ্রুত গতিতে নেন। দেখবেন সব কিছু, এখন 18টা ব্যাংকে আবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর টেলে জেটে পাঠিয়ে দিয়েছে। এই যে করুণ পরিণতি, এটা তো ক্যাপিটাল লোন প্রভিশন যে নাই, প্রভিশন ঘাটতি, এখন ওইটা আপনারা সম্পূর্ণ আয়টা দিয়ে যদি প্রভিশন ঘাটতি করতে ফিল আপ করেন, তাহলে শেয়ার হোল্ডাররা ক্ষতিগ্রস্ত, তারা মন ভেঙে যাচ্ছে তারা এমনিতে ক্ষতিগ্রস্ত, তাদের ব্যাংকগুলো শেয়ারের দাম এখন 2 টাকা 3 টাকায় আসি যাচ্ছে। সেটা আপনাদের মাথায় রাখা উচিত। কিছু প্রভিশন ঘাটতিতে রাখেন, কিছু বিনিয়োগকারীদেরকে ডিভিডেন্ড হিসেবে দেন, সেটা এরকমভাবে আসলে হয় না, সব কিছু সূচক ঠিক রাখতে হয়। এগুলো অপরিপক্ক কিছু সিদ্ধান্ত এই যে এভাবে নিয়েছে এরা, যেগুলো বিনিয়োগকারীরা এবং ব্যাংকের আমানতকারীরা চতুর্দিকে কিন্তু এরা আঘাতপ্রাপ্ত হয়ে গেছে এবং হতাশ হয়ে বিনিয়োগকারীরা বিনিয়োগ থেকে সরে গেছে, পালাচ্ছে। ব্যাংকের আমানতকারীরা যে সমস্ত ব্যাংকের দেউলিয়ার কথা শুনছে, এগুলো থেকে আমানত নিয়ে সরিয়ে যাওয়ার, মানে আমানত থেকে উত্তোলন করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। সবগুলো হয়েছে কারণ কি, সেন্সিটিভ জায়গায় কথাবার্তা বলতে খুবই সাবধান তারা। এখানে সাবধানতা অবলম্বন না করে যেরকম মুখে আসছে সেরকম বলতে গিয়ে এখন পুরো বাজারটাকে ধ্বংস করে দিয়েছে। ব্যাংক বলেন, এই শেয়ার বাজার বলেন, এখন দুইটারই দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে। একমাত্র কারণ হচ্ছে অপরিপক্ক কথাবার্তা এবং সিদ্ধান্ত নেওয়ার কারণে। কারোর সাথে না বুঝে, সাধারণত এই যে আজকে বিনিয়োগকারীদের সাথে এতদিন পরে এসে বুঝে যদি সিদ্ধান্তটা নিতেন, তখন আজকে 9 মাস আগে এই পরিণতি হতো না। বাজার কিন্তু দেখছেন সরকার পতনের পর ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু সেই ট্রেন্ডটাকে নষ্ট করে দিয়েছে রাশেদ মাকসুদ আবু আহমেদ, সালাউদ্দিন আহমেদ এবং আনিসুজ্জামান তো পরে ইনক্লুডিং হয়েছে, উনি প্রথম থেকে ছিল না। কিন্তু এরা 3জন কিন্তু নেমলেস ফ্রন্ট লাইনে ছিল। ব্যাংকগুলোকে অপরিপক্ক কথা বলে শেষ করে দিয়েছে এস মনসুর। আমার কথাগুলো সত্য কিনা আপনারা যাচাই করবেন। এই বলে আজকে জুমার দিন সবাইকে জুমা মোবারক জানাচ্ছি। এবং আরেকটা সুসংবাদ দিই, আমাদের বিশ্বের অত্যন্ত সারা ওয়ার্ল্ডের একটা নজিরবিহীন বিষয় হচ্ছে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে আমাদের চট্টগ্রামের হাটহাজারী এবং রাউজানের মাঝখানে হালদা নদী। সে হালদা নদীতে গত রাত্রে মা মাছরা প্রচুর ডিম ছেড়েছে। এদেশের যারা মৎস্য আহরণকারী, যারা মৎস্যজীবী, তাদের মুখে হাসি ফুটিয়েছে। আর মহান আল্লাহর দরবারে এটার জন্য শুকরিয়া আদায় করি। এই সুসংবাদটা আপনাদেরকে দিয়ে দিলাম বলে আমার লাইফ আজকে এখানে নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।